কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমাদের থিম রাইটিং এর সেকেন্ড পার্ট। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড। এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। জন্ম 1564 সালে এবং 1616 সালে তিনি মারা যান। আর এই কবিতাটা ওনার একটা কমেডি ড্রামা, অ্যাজ ইউ লাইক ইট, একটা কমেডি ড্রামা। এই ড্রামার সাথে এটা পাবলিশার করা এই কবিতাটা ড্রামাটার অংশ। এই ড্রামার অ্যাক্ট 2 সিন 5 এর মধ্যে এই কবিতাটা আমরা দেখতে পাই, যে কবিতাটা 1623 সালে প্রকাশিত হয়। এটা একটা কমেডি ড্রামা, হাস্যরসাত্মক একটা ড্রামা, খুবই মজার। আর এই ড্রামাটা যদি তোমরা পড়ো তাহলে এই ড্রামাটা পড়লে তোমরা বুঝতে পারবে যে এই কবিতার একটা সম্পর্ক তার সাথে কেমন আছে। আর এইখানে এই কবিতার ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড, এই কবিতার স্পিকার হচ্ছে লর্ড এমিয়ান্স। ইনি ডিউক সিনিয়র, এনার একজন ফলোয়ার। এই অ্যাজ ইউ লাইক ইট যে ড্রামা আছে, এখানে ডিউক সিনিয়র তার ভাই তার সাথে প্রতারণা করে এবং সে তাড়িয়ে দেয় এবং সে তার ভাইয়ের কাছ থেকে বাঁচার জন্য সে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে একটা জঙ্গলে, একটা বনে সে আশ্রয় গ্রহণ করে এবং এখানে তার সাথে আরো অনেক অন্যান্য যারা ছিল তার মধ্যে তারাও আসে। এবং লর্ড এমিয়ান ইনিও কিন্তু খুব ভালো পদের একজন মানুষ ছিলেন। উনি ডিউক সিনিয়রের ফলোয়ার ছিলেন এবং উনি ভালো গান গাইতেন। তাই এই কবিতাটা একটা গানের আকারেই ওই ড্রামার মধ্যে আসলে প্রকাশ করা। আমরা বইয়ে যখন পড়ি তখন আমরা পড়ছি একটা কবিতা আকারে। এখন আমরা কবিতাটা পড়া শুরু করব। Blow, blow, thou winter wind. এখানে কি বইছে? এখানে শীতের যে বাতাস আছে সেটা বইছে, সেটা বয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। Thou art not so unkind. এখানে একটা কঠিন শব্দ আছে সেকেন্ড লাইনে, একটা কঠিন শব্দ আছে। এটা ওল্ড ইংলিশ, দাও মানে হচ্ছে তুমি। তারপরে আছে আনকাইন্ড। এখানে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের সম্পর্ক কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের সাথে আছে। এই কবিতা আমরা যে আগের কবিতা পড়েছিলাম ট্রাফিক পুলিশ, এই কবিতার মতো না। ওই কবিতা ট্রাফিক পুলিশ কবিতাতে আমরা বাক্যগুলোতে যেটা পেয়েছি, সেন্টেন্সগুলোতে যেটা পেয়েছি সেই অর্থই কিন্তু আমরা পাই। এই কবিতাতে অর্থগুলো একটু লুকিয়ে আছে সিম্বলের মাধ্যমে, পার্সনিফিকেশনের মাধ্যমে, ইমেজের মাধ্যমে এগুলা এইখানে লুকানো আছে। তাই কবিতাটা পড়তে গেলে, বুঝতে গেলে শব্দগুলো ভালো করে বুঝতে হবে। আর শব্দগুলো যদি আমরা ভালোভাবে না বুঝি, অর্থগুলো যদি আমরা না জানি, তাহলে কবিতাটা শুধু আমাদের পড়াই হবে, আমরা এটা বুঝতে পারবো না। আনকাইন্ড মানে কি? আনকাইন্ড মানে হচ্ছে নির্দয়। এখন থার্ড লাইনে যদি যাই আমরা, as man's ingratitude, এখানে কিসের সাথে তুলনা করা হচ্ছে? কিসের নির্দয়তার সাথে এটা তুলনা করা হচ্ছে? এক মানুষের কি অকৃতজ্ঞতার সাথে। এখানে ইনগ্র্যাটিটিউড আছে। ইনগ্র্যাটিটিউড মানে কি? অকৃতজ্ঞতা। Thy tooth is not so keen. লাইন 4 এ যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি কিন একটা শব্দ আছে। কিন মানে কি? কিন মানে হচ্ছে ধারালো। এখন এখানে বাতাস ছিল, বাতাসের সাথে আবার এখানে ধারালো, দাঁত ধারালো হওয়ার সম্পর্ক কি?
এইটাই হচ্ছে পার্সনিফিকেশন। যখন একটা মানুষের চরিত্র একটা বিষয় বা একটা জিনিসের মধ্যে ধরা হয় তখন সেটাকে পার্সনিফিকেশন বলা হয়। আমরা যদি লাইন 4-এ দেখি, দ্য টুথ ইজ নট সো কিন, এখানে কিসের দাঁতের কথা হচ্ছে? বাতাসের দাঁত। বাতাসের কি দাঁত থাকে? বাতাসের দাঁত থাকে না, কিন্তু এখানে বলা হচ্ছে বাতাসের দাঁত যেরকম ধারালো সেরকম বলা হচ্ছে। Thou art not seen, although thy breath be rude. এখানে আমরা যদি লাইন 6-এ যাই তাহলে এখানে আমরা একটা কঠিন শব্দ পাবো, সেটা হচ্ছে রুড। এখানে প্রত্যেকটা প্রথম স্ট্যান্জা যেটা আছে, প্রথম স্ট্যান্জাতে আছে 6টা সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সের সাথে প্রত্যেকটা সেন্টেন্সের একটা সম্পর্ক আছে, একটা মিল আছে। প্রত্যেকটা সেন্টেন্সের সাথে এই সম্পর্কটা যদি আমরা ধরতে না পারি তাহলে আমাদের পক্ষে অর্থটা বের করা সম্ভব না। এখানে ষষ্ঠ যে সেন্টেন্স আছে, ষষ্ঠ সেন্টেন্সের কঠিন শব্দ রুড। এটার অর্থ হচ্ছে রুড়ো। তা আমি যদি বলি যে একটু সহজভাবে যদি আবার বলি যে শীতের যে বাতাসটা বইছে এটা তো অনেক নির্দয়, অনেক কষ্ট দেয় আমাদেরকে। শীতের সময় আমরা জ্যাকেট পরে থাকি, সোয়েটার পরে থাকি, তারপরে কি হয় আমাদের অনেক ঠান্ডা লাগে। কিন্তু এই ঠান্ডা বা এই যে কষ্ট আছে, বাতাস যেটা আমাদেরকে দিচ্ছে, এটা মানুষের অকৃতজ্ঞতার থেকে কি বেশি না কম? এখানে মানুষের অকৃতজ্ঞতার সাথে এই শীতের ঠান্ডা বাতাসের তুলনা করা হচ্ছে। আবার কি বলা হচ্ছে? Thy tooth is not so keen, because thou art not seen, although thy breath be rude. এখন এই যে শীতের বাতাস আছে, শীতের বাতাসটাকে আমরা দেখতে পাই না, কিন্তু এই বাতাস আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটার যে দাঁত আছে, শীত যখন আমাদের জেকে ধরে তখন আমাদের কি মনে হয়? হুল ফোটানোর মতন একটা কষ্ট আমরা বোধ করি না? ঠিক সেরকমই। কিন্তু এইটার সাথে কি এই অকৃতজ্ঞতার তুলনা চলে? আমি কাউকে সাহায্য করলাম, কিন্তু আমার বিপদের সময় যদি সে সাহায্য আমাকে না করে তাহলে কি আমার খুব ভালো লাগবে? নিশ্চয়ই না, বরং খুব বেশি কষ্ট লাগবে। এরপরে আছে লাইন 7। লাইন 7-এ বলা হচ্ছে হে হো, sing hey ho and to the green holy. hey ho একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন দিয়ে আসলে আমরা হতাশা প্রকাশ করি। আর হোলি হচ্ছে একটা চির সবুজ গাছ। এখন অনেক সময় আমরা হতাশ হয়ে অনেক গান গাই বা কোনো একটা সুরে কোনো কথা আমরা বলি। ঠিক এইভাবে বলছে যে এই যে হতাশার যে গান আছে, এই গানটা কোথায়? এই চিরসবুজ যে গাছ আছে বা তার তো বনে অবস্থান করছে। কারণ এখানে তো চিরসবুজ গাছ অনেক থাকতেই পারে, স্বাভাবিক। এই চিরসবুজ গাছগুলো নিচে এখানে সেই হতাশার গান গাওয়ার কথা বলা হচ্ছে। Most friendship is feeling, most loving merfolly. এখানে লাইন 8-এ যদি যাই আমরা, এখানে একটা শব্দ আছে ফিলিং, আরেকটা আছে মার, আরেকটা আছে ফলি। ফিলিং মানে কি? ফিলিং আমরা বুঝিল ছলনা। মার হচ্ছে নিছক বা কেবল। আর ফলি মানে কি? ফলি মানে হচ্ছে বোকামি। তাই আমরা বুঝতে পারি যে বেশিরভাগ মোস্ট ফ্রেন্ডশিপ, এখানে বন্ধুত্বের কথা বলা হচ্ছে। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফিলিং, বেশিরভাগ বন্ধুত্ব কি? ছলনা। মোস্ট লাভিং মোর ফলি, তার মানে আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি সেটা কেবল কি? বোকামি।
Then hey ho the holy, life is most jolly. Jolly মানে কি? তোমরা কি বলতে পারো জলি মানে কি? জলি মানে হচ্ছে হাসি খুশি। লাইন নাম্বার 10 এ যদি দেখো এখানে একটা শব্দ আছে জলি। জলি মানে হচ্ছে হাসি খুশি। Then hey ho the holy, life is most jolly. তারপরে কি? আমাদের জীবন তো হাসি খুশির একটা জীবন, আমাদের জীবনটা আসলে পার করা উচিত কিভাবে? এই হাসি খুশি ভাবেও জীবনটা আমাদের পার করা উচিত। জীবনে মানুষের অনেক কষ্ট থাকবে, মানুষ অনেক কষ্ট পাবে, এটা স্বাভাবিক, কিন্তু তারপরেও কি আমাদেরকে হাসি খুশি থাকতে হবে। এরপরে আমরা লাস্ট যে স্ট্যান্জা আছে এই লাস্ট স্ট্যান্জাতে যাব। Freeze, freeze, thou bitter sky. Freeze মানে কি? Freeze মানে ঠান্ডায় জমে যাওয়া। এটা আমরা লাইন 11 এ পাবো। Freeze, freeze, thou bitter sky. ঠান্ডায় জমে যাওয়া মানে হচ্ছে ফ্রিজ, তারপরে আছে হচ্ছে বিটার। বিটার মানে কি? বিটার মানে হচ্ছে তিক্ত। এখন শীতের দেশগুলোতে আমরা যখন যাই আমরা দেখি যে শীতকালে বাহিরটাতে তুষারপাত হয়, যে জায়গাগুলোতে পানি থাকে সেই জায়গাগুলো জমে যায়, রাইট? এখন এখানে বলছে ফ্রিজ, ফ্রিজ দাও বিটার স্কাই। এখন এই যে যে আকাশ বা আকাশের কথা বলা হচ্ছে, এই আকাশকে কি বলা হচ্ছে? তিক্ত আকাশ বলা হচ্ছে। এবং এই তিক্ত আকাশকে কি করতে বলা হচ্ছে? বলা হচ্ছে যে এটা যেন ঠান্ডায় জমে যায়। That does not bite so nigh. এখানে আছে বাইট। বাইট মানে হচ্ছে কামড় দেয়া। নাই এটা হচ্ছে একটা ওল্ড ইংলিশ, আর এটা ব্যবহার খুব একটা নাই, আমরা দেখি না, কিন্তু শেক্সপিয়ার ইনি তো কথা শব্দের জাদুকর ছিলেন, তেমনি এরকম অনেক শব্দ ব্যবহার করতেন। এটাকে আমরা অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি, আবার প্রেপোজিশন হিসেবেও ব্যবহার করতে পারি। এটার একটা অর্থ বোঝাতে পারে হচ্ছে কাছে অথবা কঠোরভাবে, আরেকটা শব্দ বোঝাতে পারে, এটা আরেকটা অর্থে ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে নাইট, কিন্তু এখানে সেই অর্থটা ব্যবহার করা হয় নাই। That does not bite so nigh. এখানে যেটা বলা হচ্ছে যে এটা কামড়ের কথা বলা হচ্ছে। এই শীত যে কামড় দেয় আমাদেরকে, সেই কামড়ের কথা আমরা প্রথম স্ট্যান্জাতে এটা কথা বলেছি। As benefits for God. নাম্বার 13 নাম্বার লাইনে যদি যাই, বেনিফিটস আছে। বেনিফিটস মানে কি? বেনিফিটস হলো উপকার। তা আমাদের এখানে যে উপকারগুলো আমরা বন্ধুদের করি, সেই উপকারগুলো যখন ভুলে যাই তখন কি, এই যে শীতে যে বাতাসের কামড় আছে, এই বাতাসের কামড়ের থেকেও মানুষ যখন উপকার ভুলে যায় তখন সেটা আরো বেশি কষ্টের মনে হয়। কাউকে আমি সাহায্য করলাম, কিন্তু আমার বিপদের সময় তাকে যখন আমি বলছি যে আমাকে একটু সাহায্য করো, আমি খুব বিপদে পড়েছি, কিন্তু সে যখন সাহায্য করতে চায় না তখন কিরকম লাগে? তখন তো খুব বেশি কষ্ট লাগে, এবং কষ্টটা কি অনেক বেশি পার্মানেন্ট। লাইন 14 এ যদি যাই আমরা, though thou the waters work,
ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে হচ্ছে যখন পানি দিয়ে এই ওয়ার্ক শব্দটা আসলে পানির সাথে ব্যবহার হতে পারে অথবা আগুনের সাথে ব্যবহার হতে পারে। যখন আগুন বা পানি দিয়ে বেঁকে যায় অথবা বিকৃত হয় সেটাকে বোঝায়। আমরা শীতের দেশে যখন দেখি পানি যখন পড়ছে এবং যখন এটা খুবই 0°C নিচে চলে যায়, তখন পানিটা একটা আকার ধারণ করে এবং ওটা নিশ্চয়ই খুব মসৃণ আকার ধারণ করে। আমরা যদি গ্লেসিয়ারের উদাহরণ দিই, গ্লেসিয়ার দিয়ে আমরা বুঝতে পারি যে পানি জমে গিয়ে কিরকম আঁকা বাঁকা হয়ে একটা বিকৃত একটা আকার ধারণ করে, সেটার কথা এখানে বলছে। লাইন 15-এ যদি যাই, এখানে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে স্টিং। স্টিং হচ্ছে এখানে কামড় দেয়া বুঝিয়েছে, মৌমাছি যেরকম কামড় দেয় সেরকম। মৌমাছির কামড়, মৌমাছির কামড় দিয়ে যেরকম ধারালো ভাবে মৌমাছির কামড় দেয় এবং যে ব্যথাটা পায়, তার থেকে বেশি ব্যথা পায় কখন? যখন আমাদের বন্ধুরা আমাদের উপকারগুলো ভুলে যাচ্ছে বা ভুলে যায়। এই কথাটাই সেন্টেন্স নাম্বার 16-এ লেখা আছে, অ্যাজ ফ্রেন্ডস রিমেম্বার নট। বন্ধুরা যখন আমাদেরকে মনে রাখে না, আমাদের উপকারগুলো মনে রাখে না, তখনকার কথাটাই বলা হচ্ছে। হে হো সিং হে হো আনটু দ্য গ্রিন হোলি। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে আমাদেরকে আবার বলছে যে এই যে বন্ধুটা যখন আমাদের ভুলে যাচ্ছে, তখন আমরা আবার কি সেই হতাশার গানটাই গাচ্ছি, হতাশার গানটাই গাই। এখন এখানে যদি আমরা দেখি, এখানে এই পুরো কবিতায় থিমটা কি, এই কবিতার থিম কি? যদি শব্দের অর্থটা তোমরা বুঝে থাকো, তাহলে এখানকার থিম বোঝাটা খুবই সহজ। এখানকার থিম যদি আমরা কিওয়ার্ড গুলো দেই, থিম কিওয়ার্ড যদি হয় তাহলে কি হবে? লাভ, ফ্রেন্ডশিপ, রাইট? আর কি হতে পারে? নেচার, ইনজাস্টিস, আর কোনো কিছু আছে? বিট্রেয়াল। এগুলো কিন্তু প্রত্যেকটা টেক্সট বই যদি দেখো, তোমরা প্রত্যেকটা এই জিনিসগুলো দেখতে পাবো। লাভ কখন? বন্ধুদের সাথে ভালোবাসার কথা বলা আছে। এই মাঝখানে যে দুইটা লাইন আছে, এইখানে দেখা আছে বন্ধুত্বের কথা সেখানে বলা আছে। প্রথম স্ট্যান্ডা সেকেন্ড স্ট্যান্ডাতে নেচারের কথা বলা হচ্ছে। বন্ধুরা যখন ভুলে যায় আমাদের অকৃতজ্ঞতার কথা, সেখানে আমরা এটাকে ইনজাস্টিস বলতে পারি, বিট্রায়াল বলতে পারি। এই কথাগুলো সব আছে। আনগ্রেটফুল, রাইট? আনগ্রেটফুল হতে পারে, হার্শ, রুড, প্রিটেন্স, ফুলারি, এই সবগুলো কিন্তু আমাদের এখানকার কিওয়ার্ড। এই জিনিসগুলো কিন্তু আমাদের এই পুরো কবিতা জুড়ে আছে, পুরো কবিতা জুড়ে এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমাদের থিমটা হবে। কি কি আছে? লাভ আছে, ফ্রেন্ডশিপ আছে, নেচার আছে, ইনজাস্টিস আছে, বিট্রেয়াল আছে, আনগ্রেটফুল আছে, হার্শ আছে, রুড আছে, প্রিটেন্স আছে, ফুলারি আছে। মানে কেন প্রিটেন্স আর ফুলারির কথাটা বলা হচ্ছে? কারণ এখানে আমরা যখন প্রথম যে স্ট্যান্জা আছে, আমরা এখানে যদি লাইন 8 আর 9-এ দেখি, মোস্ট ফ্রেন্ডশিপ ইজ স্পিনিং, মানে কি? ছলনা। প্রিটেন্স হচ্ছে ছলনা। অ্যান্ড মোস্ট লাভিং মোর ফলি, ফলি মানে কি? মনে আছে ফলি মানে কি? ফলি মানে হচ্ছে বোকামি। এই বোকামিটাই আসছে আমাদের এখানে ফুলারি, কারণ আমরা বোকার মতন এখানে কাজ করি, সেই কথাগুলো এখানে বলা হচ্ছে। কারণ আমরা থিম যদি লিখি, থিমটা আমরা লিখবো কিভাবে?
থিম, থিমটা আমি লিখে রেখেছি, আমি শুধু তোমাদের জন্য এখানে কপি করে দেব। betrayal, fake friendship, and bitter realities of human life are the major themes of the poem. Throughout the poem, the speaker compares the harsh winter with the negative behavior of mankind. The cold winter bite is temporary. It only hurts the skin. Whereas the betrayal of a friend is hard to tolerate. It not only breaks our heart but also destroys our peace in life. Betrayal, fake friendship, and bitter realities of human life are the major themes of the poem. Throughout the poem, the speaker compares the harsh winter with the negative behavior of mankind. The cold winter bite is temporary, it only hurts the skin, whereas the betrayal of a friend is hard to tolerate. It not only breaks our heart but also destroys our peace in life. এটা আমি আমার ভাষা দিয়ে আমি এটা লিখেছি। এখন তোমরা এই একই কথাগুলো, যে কথাগুলো বারবার ঘুরে এসছে, এই কথাগুলো তোমরা যদি অন্য কথায় অন্যভাবে অন্য বাক্যে তুলে ধরো তাহলে হবে, কিন্তু কিওয়ার্ড যেগুলো ছিল আমাদের সেই কিওয়ার্ডগুলোই কিন্তু আসল থিম, সেই থিমগুলোই এখানে তুলে ধরতে হবে। এই তুলে ধরাটা আমাদের সকলের নিজের স্টাইলের উপর নির্ভর করে, আমরা নিজেদের মতন যেভাবে পারি আমরা ঠিক সেইভাবে করে লাগবো। আশা করি এই থিম রাইটিংটা তোমরা সবাই বুঝতে পারবে। ধন্যবাদ।